বান্ধবীর প্রেমের ঘটকালি করতে এসে এখন নিজেই প্রেমের জালে ফেসে বসে আছি। প্রতিদিনের মতো ফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ আমার বান্ধবী হাফসা বলে উঠল, আমি তোর ভাই নিবিড় ইফতেখারকে অনেক ভালোবাসি মৌ। কথাটা কানে আসা মাত্রই আমি আঁতকে উঠলাম। মনে পড়ে গেল কয়েক বছর আগের সেই চরের কথা। তার শক্ত হাতের চর যখন আমার দাঁত নাড়িয়ে দিয়েছিল, এরপর থেকে সামনে পড়িনি আর কখনো। পেরিয়ে গেছে অনেক বছর। ভাইয়া নাকি এখন সেনাবাহিনীর বড় পদের অফিসার। তাতে আমার কি? তার নাম শুনলেই তো আমার শরীর কাঁপে। এরই মধ্যে হঠাৎ হাফসার ডাকে আমি বাস্তবে ফিরি। মৌ, তোর ওই সেনাবাহিনী ভাইয়ের সাথে আমার প্রেম করিয়ে দে না প্লিজ। আমি চিঠি লিখে দেব, তুই পৌঁছে দিবি প্লিজ। বান্ধবী, না করিস না। তার এমন প্রস্তাবে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। কিছু সময় ভেবে বলে উঠলাম, ভাই তো চাকরির সূত্রে অন্য জেলাতে থাকে, কবে আসবে ঠিক নেই। তবে আমি বলবো তার থেকে তোর দূরে থাকাই ভালো। ওমা, কিন্তু কেন? এর মেজাজের পারদ ওঠানামা করে। অতীতে বেশ খারাপ অভিজ্ঞতা আছে বলেই বলছি। ন্যাড়া বেলতলায় একবারই যায়। চরের বিষয়টা? মৌ দীর্ঘশ্বাস ফেললো, বলল চর বাদ দে। এছাড়াও ব্যবহার আচরণ খুবই নিকৃষ্ট। আবার শুনেছি আন্টি ওনার জন্য পাত্রী পছন্দ করেছে। এবার ফিরলেই বিয়ে। হাফসার মন ভেঙে মুহূর্তেই খানখান হয়ে গেল। মৌ দ্রুত হাতে ব্যাগ গুছালো, তার তাড়া আছে। এত দ্রুত চলে যাচ্ছিস কেন? আমি আরো ভাবলাম তোকে নিয়ে শের চত্বরের দিকে যাব ফুচকা খেতে। আজ সময় নেই রে, সম্ভবত বড় আপাকে দেখতে আসবে। আম্মা তাড়াতাড়ি যেতে বলেছেন। হাফসার অজানা আতঙ্কে বুক কেঁপে উঠল। এই খবরদার বলবি না তোর বোনের সাথে নিবিড় সাহেবের দেখ। আমাদের বোনেদের নিবিড় ভাইয়ের আম্মা পছন্দ করেন না, তাই এই বিয়েতে সম্বন্ধ কখনোই সম্ভব না। আসি। মৌ হাফসাকে রেখে বাস স্ট্যান্ডের দিকে চলে গেল। আজকাল সে এই বাস স্ট্যান্ডে দাঁড়াতে ভয় পায়। তার জীবনে এক বখাটের কালো ছায়া পড়েছে। ছেলেটার নাম সিফাত। বেলতুলিতে কুখ্যাত সে। মৌ এদিক সেদিক তাকালো না, চুপ করে বাসে উঠে গেল। সৌভাগ্যবশত আজ এক ভদ্রমহিলার সাথে সিট পড়েছে। কিন্তু এখানেও বিপত্তি। ভদ্রমহিলা কিছুক্ষণ পরপর জানালা দিয়ে মুখ বের করে ওয়াক ওয়াক করে বমি করছেন। মৌ নাকে রুমাল চেপে অন্যদিকে ফিরে আছে। বড় আপা রিমঝিমেরও এই বমির অভ্যাস আছে। সে বাসে উঠতে পারে না, বমি সই। অন্তত কোনো বখাটে তো তার পাশে নেই। এক বখাটে তার জীবন জাহান্নাম করে রেখেছে। 5 টাকার ভাড়ায় গন্তব্যে আসতে বেশি সময় লাগলো না। আজ রাস্তাঘাট বেশ ফাঁকা। মৌ স্বস্তির নিঃশ্বাস ফেলে গলিতে ঢুকে গেল। গলি থেকে 10 মিনিটের পথেই তাদের বাড়ি। রিমঝিম কতবার তার বাটন ফোনটা মৌকে গুছিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ না করুক যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয়। কিন্তু মৌ নিতে চায় না। হাফসাও একটা মোবাইল চালাতো, কিন্তু সেটা কোনোভাবে চুরি হয়ে গেছে। সেই থেকে তার মনের মাঝে একটা ভয় চেপে আছে। হাঁটতে হাঁটতে অদূরে দেখলো এক টয়োটা করোলা এক্সআই গাড়িটি দাঁড় করানো। গাড়িটির পাশে লম্বাটে করে এক যুবক দাঁড়ানো। কিছুক্ষণ যেতেই মৌ অবাক হলো। এটা যে নিবিড়, লেফটেন্যান্ট নিবিড় ইশতিয়াক। উজ্জ্বল শ্যামমুখে দুপুরের তপ্ত রোদ এসে পড়েছে। আগে ভাবতো ডিফেন্সে যারা কাজ করে তারা এতটা লম্বা কি করে হয়। কে জানতো নিবিড়ের মতো লম্বাটে মানুষটাও ডিফেন্সের একজন সদস্য হয়ে যাবে। নিবিড় বিরক্ত মুখ করে দাঁড়ানো, গাড়ির ইঞ্জিনে কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার বুঝতে বাকি নেই গাড়ি খারাপ করেছে, এজন্যই মাঝপথে এভাবে দাঁড়িয়ে। নয়তো মৌদের বাড়ি থেকে আরো কিছুটা ভেতরে তাদের বাসা। তাদের বাড়ি থেকে নিবিড়দের বাড়ি দেখা যায়। নিবিড় ঠিক কতদিন পরে এসেছে তার হিসাব মোর জানা নেই। তবে এই মুহূর্তে সে চাচ্ছে না নিবিড়ের সাথে এই ভর দুপুরে তার দেখা হোক। নিবিড়ের গা জ্বালানো কোনো কথা শুনুক আর বাড়ি ফিরুক জঘন্য মেজাজ নিয়ে। এই ভদ্রলোককে সে দারুণ অপছন্দ করে কিনা, সবই অতীতের বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার ফল। সহজ ভাষায় বললে নিবিড়ও তাকে অপছন্দ করে। অপছন্দের কারণটা না জানলেও তার অহং আর রাগের খপ্পরে পড়ে মৌ এরপর থেকে যতটা সম্ভব এড়িয়ে চলে। ট্রেনিংয়ে চলে যাওয়ার পর যখনই নিবিড় বাড়িতে আসতো, মৌ চতুরতার সাথে গা বাঁচিয়ে ফেলত। কি দরকার মুখোমুখি পড়ে খামোখা অপমানিত হওয়ার? এই যে গত বছর ঈদের কথা, নিবিড় এসেছে ঈদের পরের দিন। আর ডিউটির জন্য ঈদ চাঁদরাত কিছুই তো আর আগের মতো নেই। তবুও ছুটি পেয়েছিল। মৌ বেরিয়েছিল তাদের বাড়ি থেকে কিছুটা দূরের মাঠে যাওয়ার উদ্দেশ্যে। সেই মাঠে এলাকার ছেলেপেলেরা চটপটির স্টল দিয়েছিল। বৃষ্টির কারণে ঈদের দিন না বেরোতে পারলেও পরের দিন আকাশ মেঘলা ছিল। সালামির টাকা দিয়ে চটপটি খাওয়ার চাইতে আনন্দের আর কি হতে পারে। রিমঝিম ঘরকুনো মেয়ে, সে সহসা বের হয় না। তবে তাকে বলেছিল তার জন্য নিয়ে আসতে। কিন্তু সেদিন কাকতালীয়ভাবে নিবিড়ের সাথে তার দেখা হয়ে যায়। নিবিড়ের নাক কেমন ফুঁসছিল বরাবরের মতো। মৌ সালাম দিতেই পাষাণ মানুষটা সালামের উত্তর দিল না, উল্টো কাটকাট গলায় বলে উঠল, এই সকালবেলা সেজেগুজে বাইরে কোথায় যাচ্ছিস? মৌ বিরক্ত হলেও প্রকাশ করলো না। চটপটি খেতে নিবিড়ের রাগ যেন তরতর করে বেড়ে গেল। আগুনে ঘি ঢালার জন্য যথেষ্ট ছিল মমতাজের গান। সেই চটপটির স্টল থেকে সাউন্ড বক্সে মমতাজের বিচ্ছিরি একটা গান ভেসে আসছে। এসব ফাত্রাগুলোর স্টলে তুই একা মেয়ে মানুষ যাবি? কাণ্ডজ্ঞান নেই তোর না? মৌ চুপসে যায়। নিবিড় তৎক্ষণাৎ তাকে অপমান করে বাড়ি পাঠিয়ে দেয়। সেদিন মৌর সারাটা দিন খারাপ গেছে। তার বাবা অর্থাৎ রিয়াজ সাহেবের সেদিন দাওয়াত ছিল। মৌ তার পাঞ্জাবি আয়রন করতে গিয়ে পাঞ্জাবি পুড়ে ফেলেছে।
কাপড় ধুতে গিয়ে কলের সাথে মাথায় বাড়ি খেয়েছে। ছোট বোন এশার জন্য দুধ গরম করতে গিয়ে হাতে ছ্যাঁকা খেয়েছে। মৌ ব্যাগ নিয়ে মুখ লুকিয়ে নিবিড়কে অতিক্রম করতে নিচ্ছিল, অমনি রাস্তার ওপাশ থেকে নিবিড় ডেকে উঠল, মৌ, ব্যাস যা হওয়ার হয়ে গেল। মৌ বিরস মুখে পিছনে তাকালো, এগিয়ে গিয়ে স্বভাবসুলভ সালাম দিল। আমাকে দেখে পালাচ্ছিলি? মৌ অস্বীকার করলো, তারা আছে বাড়িতে, তাই আপনাকে দেখিনি। নিবিড়ের মুখের ভঙ্গির এক চিমটিও পরিবর্তন হলো না। তার হঠাৎ চোখ পড়লো মৌর ব্যাগে থাকা পানির বোতলে। অনুভূতিহীন সেই বোতলটা নিয়ে যতটুকু পানি ছিল সবটা খতম করে খালি বোতলটা ফিরিয়ে দিল। এতক্ষণে মনে হচ্ছে সে কিছুটা স্বস্তি পেয়েছে। মৌ ভেবেছিল নিবিড় প্রতিবারের মতো এবারও তার কোনো দোষ বের করে বাজে কথা বলবে, কিন্তু নিবিড়ের মধ্যে এরকম কিছুই লক্ষ্য করা গেল না। বাড়ি যা, কামরুল গেছে মেকানিক আনতে, মেকানিক আসা অবধি এই ননসেন্সটাকে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। মৌ সুযোগ পেয়ে দ্রুত বাড়ি চলে আসলো। তার বুকটা কেমন ভয়ে এখনো ধুকপুক করছে। নিবিড় ভাইয়ার সম্মুখে দাঁড়ানো মানি বুকের কলিজা হাতে নিয়ে দাঁড়ানো। ভেবেছিল বাড়িতে এসে ফ্যানের নিচে আয়েশ করে বসবে, কিন্তু এসে দেখে কারেন্ট নেই। শুরু হয়ে গেল তার খারাপ দিনের সূচনা, যা নিবিড়ের সাথে দেখা হলে প্রতিবারই হয়। ছোট ভাই বোন জোনায়েদ এশা দুজনে স্কুলে, আম্মা রান্নাঘরে, রিমঝিম বারান্দায় বসা, রিয়াজ সাহেব চেম্বারে। মৌ বাড়িতে ফিরে সবার আগে ফ্রিজ খোলে, কিন্তু আজ কিছু খোঁজার আগেই খাবার টেবিলে শরবত দেখতে পেল। পাত্রপক্ষ আসবে বিধায় আম্মা অর্থাৎ রাজিয়া শেখ শুকনো খাবারের পাশাপাশি জগে ট্যাঙের শরবত বানিয়ে রেখেছেন। যদি মেহমানরা রওনা দেয় তখনই ঝটপট নুডলস, সেমাই এসব করবেন, তাহলে খাবারও গরম থাকবে, পরিবেশনও সহজ হবে। পায়েসটা আগের রাতেই করে ফ্রিজে রেখে দিয়েছিলেন, কিন্তু দেখা গেল কিছু কারণবশত আজ পাত্রপক্ষ আসলো না। রিয়াজ সাহেব কল দিয়ে জানালেন তারা আগামীকাল আসবে। আম্মারা রান্না করা লাগলো না, ভাগ্যিস আগে আগে রেঁধে রাখেননি, নয়তো কতগুলো খাবার নষ্ট হতো। সন্ধ্যার পরপর নিবিড়দের বাড়ি থেকে মিষ্টি আসে। সোফিয়া খানম অর্থাৎ নিবিড়ের মা নিজে কাজের লোক দিয়ে পাঠিয়ে দিয়েছেন। মৌয়ের মা কারণ জানতে চাইলে কাজের ছেলে কামরুল বলল নিবিড় ভাই আসছে, আজকে রত্না আপাকে দেখে আসছে, বিয়ে মোটামুটি পাক্কা খালাম্মা। রাজিয়া শেখ যেন পছন্দ করলেন না এই খবরটা। দুই বাড়িতে ছেলে মেয়ে নিয়ে রেশারেশি চলছে, কে কার আগে ছেলে মেয়েকে বিয়ে দেবে সেই নিয়ে নীরব যুদ্ধ চলছে। রাজিয়াও কিছু মিষ্টি কামরুলের হাতে ধরিয়ে দিয়ে বলল আগামীকাল রিমঝিমকে পাত্রপক্ষ দেখতে আসবে, ভাবিকে জানিয়ে দিস, ছেলে বিসিএস ক্যাডার। কামরুল ঘাড় কাত করে চলে যায়। পরের দিন নিবিড়ের সাথে আবারও মৌয়ের অনাকাঙ্ক্ষিত দেখা হয়ে গেল। সে পথ আটকে ভুরু অসম্ভব কুঁচকে বলল শুনলাম তোর নাকি বিয়ে। ভর দুপুরে নিবিড়ের এহেম আশ্চর্যজনক প্রশ্নে মৌ হতভম্ব। তার বিয়ে? কবে, কখন? সে তো জানে না। মানে আমার বিয়ে? কামরুল তো তাই বলল। বয়স কত তোর? মৌ এতক্ষণে পুরো ঘটনা বুঝতে পারলো। সে বয়স এড়িয়ে বলল বিয়ে আমার নয়, বড় আপার। আজ পাত্রপক্ষ দেখতে আসবে। নিবিড় বুঝলো তার শুনতে কিংবা বুঝতে ভুল হয়েছে, তবে তার মনে দারুণ খটকা। রিমঝিম আর সে তো প্রায় একই বয়সী, খুব সম্ভবত তার থেকে 1 বছরের ছোট। সে তো ভেবেছিল রিমঝিমের বিয়ে হয়ে গেছে, এখন মৌয়ের বিয়ের কথাবার্তা চলছে। কারণ এই সমাজে এতদিন কোনো মেয়েকে বিয়ে ছাড়া ঘরে বসিয়ে রাখে না। রিমঝিমের ডাক্তারি পড়া শেষ, কি করছে এখনো? অনেকদিন পরপর এলাকায় নতুন আসলে সবকিছুই নতুন লাগে। নিবিড়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। মৌ তার না জানাকে কটাক্ষ করতে চাইল, কিন্তু বড় আপার ক্ষেত্রে সে ঠাট্টা মস্করা পছন্দ করে না। বলল জি, এই তো 1 তারিখেই সদর হসপিটালে ডাক্তারি শুরু করবে। ইন্টার্নশিপের কি অবস্থা? মাসখানেক হলো শেষ করেছে। মৌ আশা করেছিল নিবিড় প্রশংসা করবে। এই 2010 সালের যুগে একটা মেয়ের ডাক্তারি পাশ করা কি আর চারটেখানিক কথা? তাও আবার সদর হসপিটালে চাকরিও পেয়েছে। নিবিড় তার আশায় পানি ঢেলে প্রসঙ্গ বদলে ফেললো। কোথায় যাচ্ছিস? যাচ্ছি বাজারে। আর ফেরার পথে রাতুলদের বাড়ি বলে যাব, আজ পড়াতে যাব না। নিবিড় বিরক্ত হলো বাজারের কথা শুনে। সে বাজার, মেলা এবং যেসব জায়গায় বখাটেদের চলাচল বেশি সেসব জায়গা খুব একটা পছন্দ করে না। মৌ পাশ কাটিয়ে চলে যেতে নিলে নিবিড় দাঁতে দাঁত চেপে বলল যেতে বলেছি। মৌ দাঁড়িয়ে গেল। এক্ষুনি বাড়ি যাবি, মেয়ে মানুষের বাজারে যাওয়ার দরকার নেই। কামরুলকে পাঠাচ্ছি, ওকে বলে দে সব। অগত্যা মৌয়ের আবারও বাড়িতেই ফিরতে হলো। বাড়িতে মা আর সে ছাড়া কেউ নেই। রিমঝিম আজ একটু হাসপাতালের দিকে গেছে। রিয়াজ সাহেব প্রতিবারের মতো চেম্বারে, আর জোনায়েদ এশা স্কুলে। জোনায়েদ এবার ক্লাস 8-এ পড়ছে আর এশা মাত্র ক্লাস 1-এ। জোনায়েদই সাথে করে নিয়ে আসে। মৌ পড়ছে অনার্সের প্রথম বর্ষে। রিয়াজ সাহেব স্বভাবসুলভ, এলাকায় দাঁতের ডাক্তার নামে সুপরিচিত। রাজিয়া শেখ ঘরের গৃহিণী, ছেলে মেয়েদের শাসন করতে জীবন পেরিয়ে যাচ্ছে। নিবিড়রা মৌদের তথাকথিত কোনো আত্মীয় নয়, একই এলাকার প্রতিবেশী বলা যায়। তবে ছোটবেলায় বোনেদের ওদের বাড়ি অবাধ যাওয়া আসা ছিল। সেই অবাধ চলাফেরার জন্যই হয়তো নিবিড়কে সে কাছ থেকে দেখেছে। নিবিড়ের দৌড়ও কম খায়নি। নিবিড় সর্বদা মারপিটে দক্ষ ছেলে ছিল, তাকে কেউ কখনো ফুলের টোকাও দিতে পারেনি। রোজ কোনো না কোনো ঝামেলা লাগিয়েই ফিরত। এই নিয়ে নিবিড়ের পুলিশ অফিসার বাবা মশিউর সাহেব সিদ্ধান্ত নেন ছেলেকে আর্মিতে ঢুকাবেন, অন্তত ছেলে সোজা পথে তো আসবে।
মশিউর সাহেব রিটায়ার্ড হয়েছেন কয়েক মাস আগেই, কিন্তু এই কয়েক মাসে তিনি চরম বিরক্ত হয়ে পড়েছেন। পুরুষ মানুষ কাজে ব্যস্ত থাকতে পছন্দ করে। যেই শরীর এত বছর ছুটোছুটি কাজ থানায় ব্যস্ত ছিল, সেই ব্যস্ত জীবন থেকে আচমকা অবসর পাওয়াটা একটা ঘোরের মতো। আগে ভাবতেন কবে রিটায়ার্ড হবেন আর খোলা মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলবেন, আর এখন চিন্তা করেন এত দ্রুত বয়স কেন ফুরলো। তার যেন দিন কাটলে সন্ধ্যা কাটে না, সন্ধ্যা কাটলে রাত কাটে না। সে কি বিচ্ছিরি বিরক্তিকর একঘেয়ে জীবন। আজকাল বাড়ির বাইরে না গিয়ে সারাক্ষণ খবরের কাগজ টিভির ওপর পড়ে থাকেন, দেশের কোথায় কি হচ্ছে তা ঘাটেন। তাও যদি একান্তই মন না ভরে চলে যাচ্ছেন পাড়ার টঙে। সেখানে তারই বয়সী আরো রিটায়ার্ড সঙ্গী আছেন, তাদের সাথে দুর্নীতি, রাজনীতি, খেলাধুলা নিয়ে আলোচনা সমালোচনা করতে বসেন। এমনিতে ভদ্রলোক গম্ভীর, পুলিশি ছাপ এখনো চেহারা থেকে কাটেনি, এত সহজে কাটার কথাও না অবশ্য। এখনো এলাকার বাচ্চারা তাকে দেখে মাথা নিচু করে হাঁটে, তারা আবার পুলিশদের বড্ড ভয় পায়। আর মেয়েরা তো আছেই, দুষ্টুমি করলেই সবার আগে মশিউর সাহেবের কথা বলে ভয় দেখান। মশিউর সাহেবের সম্পূর্ণ বিপরীত এবং অত্যন্ত সুন্দরী ভদ্র মহিলা হচ্ছে নিবিড়ের মা সোফিয়া খানম। তিনি খুব সিরিয়াস মানুষ, ঠাট্টা মশকরা পছন্দ করেন না। যতটা সম্ভব প্রতিবেশীদের থেকে গা বাঁচিয়ে চলেন। তার ধারণা মানুষের সাথে বেশি মেলামেশা করলে মানুষ দাম দেয় না। এজন্য তিনি সব সময় শৌখিনতার সাথে নিজের গম্ভীর ভাব বজায় রাখার চেষ্টা করেন। দু একটা কাজের কথা ছাড়া কারোর সাথেই তেমন বিশেষ ভাব নেই। কথাবার্তা বলেন ভীষণ খসখসে গলায়, যেন স্বামীর পুলিশি ক্যারিয়ারের অভিজ্ঞতা তার মাঝেও ভর করেছে। পুলিশের বউ বলে কথা, এনারা নাকি নরম হন না। নিবিড়রা দুই ভাই এক বোন। তার মেজ ভাই নীরব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সেই অনুযায়ী তাকে ঢাকা ছেড়ে রাজশাহীতে পাড়ি জমাতে হয়েছে। পরিবারটা পূর্ণ খুব কমই দেখা যায়। এই নিয়ে সোফিয়া খানমের আফসোসের শেষ নেই। কেন ছেলে মেয়েগুলো বড় হলো, ছোটই থেকে যেত, অন্তত তার বুকে লেপ্টে তো থাকতো। ছোট মেয়ে সেইরা সবে এসএসসি দিবে। এখন মোবাইলের যুগ, তার সংযোগহীন সময়ে সোফিয়া খানম বাটন মোবাইল গুতোচ্ছেন, ব্যবহার করেন এয়ারটেল সিম। নেটওয়ার্ক এই পান আবার এই পান না, সে নিয়ে সিম কোম্পানিদের ভালো মন্দও কম বকেন না। এই যে এখন ছোট্ট ছেলেটার জন্য বুক কেমন করছে, অথচ নেটওয়ার্কের জন্য যোগাযোগও করতে পারছেন না। স্বামী গিয়েছেন মসজিদে, জোহরের আজান দেবে কিছুক্ষণের মধ্যেই। এমন সময় নিবিড় ঢুকলো। সোফিয়া খানম ছেলেকে উদ্দেশ্য করে বললেন, হতচ্ছাড়া নেটওয়ার্ক এমন বিচ্ছিরি কেন। নিবিড় কিছু না বলে ওপরে চলে গেল। মায়ের সাথে তার মান অভিমান চলছে, তাই খুব একটা কথা বলে না। ছেলের এভাবে তাকে এড়িয়ে যাওয়া পছন্দ করলেন না সোফিয়া খানম। গলা উঁচিয়ে বললেন, যত যাই করিস না কেন, তুই রত্নাকে বিয়ে করবি নিবিড়, মিলিয়ে নিস মায়ের কথা। শেষ বিকেলে পাত্রপক্ষ এলো, সেই সাথে আমন্ত্রিত ছিল নিবিড় এবং মশিউর সাহেব। মৌ রান্নাঘর থেকে নিবিড়কে দেখতেই বিরক্ত হলো। দ্রুত হাতে নুডলস রান্না করতে করতে বলল, নিবিড় ভাই এসেছে কেন? তোর আব্বা ডেকেছেন, জানিসই তো। তোর বাপের সাথে মশিউর ভাইজানের কি গলায় গলায় সম্পর্ক, তার পরামর্শ ছাড়া এক ধাপও এগোবেন না। শেষের কথাটুকু রাজিয়া শেখ তিক্ত সুরেই বললেন। পর মুহূর্তেই স্বামীর ডাক শুনতেই তিনি মৌয়ের দিকে তাকালেন। মৌয়ের ততক্ষণে নুডলস রান্না শেষ, সবেই চুলো থেকে নামালো। রাজিয়া বললেন, ওইসব ছাড়, যা গিয়ে রিমঝিমকে গিয়ে দেখে আয় তৈরি হলো কিনা, তোর বাবা তো ডাকছেন। মৌ ওড়নায় ঘরমাক্ত কপাল মুছে চলে গেল। রান্নাঘর থেকে রুমে যেতে বৈঠক ঘর পার হতে হয়। তখনই পাত্রের চোখ পড়ে যায় মৌয়ের ওপর। মৌ ঘরে গিয়ে দেখলো রিমঝিম বিরস মুখে বসা। বোনকে দেখতেই মুখ খুলল, বলতো আমি কি বাবার বোঝা? মৌ রিমঝিমের অভিমানী কণ্ঠস্বর শুনে বলল, আপা, তোমার এক প্রশ্নের জবাব দিতে দিতে জিভ ঝুলে আসছে, ডাক পড়েছে তোমার, চলো। রিমঝিম মৌয়ের সাথে যেতে যেতে বলল, এভাবে অহংটা দেখালি না আজ, আমারও দিন আসবে, আমিও বলবো তোকে যেন ঘাট ধরে বিয়ে দিয়ে দেয়। রিমঝিমকে পাত্রপক্ষের সামনে বসানো হলো। মৌ পর্দার আড়ালেই থেকে গেল। এর আগেও বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে সে, তাই রিমঝিমের জন্য পাত্রপক্ষ আসলে সে নিজ ইচ্ছেতেই সরে সরে থাকে। কিন্তু দেখা গেল পাত্রপক্ষ খুদ ধরা শুরু করেছে রিমঝিমের গায়ে বয়সের ছাপ পড়েছে, গায়ের ওজনও লাগছে বেশি বেশি। এছাড়া মুখটাও কেমন কালো হয়ে গেছে। রিমঝিম বেশ বিব্রত হয় এতে। যেখানে তার সবার সাথে ভালো সম্পর্ক, সেখানে অচেনা অজানা মানুষজন তাকে নিয়ে জাজ করছে, কটাক্ষ করছে। পাত্রের বয়স আনুমানিক 35। সে অবশেষে তার ধান্দাটা প্রকাশ করলো। আরেকটা মেয়ে দেখেছি, আমার ওকে পছন্দ হয়েছে, দিলে ওই মেয়েটাকেই দিন। কি আগুন রূপ তার। পাত্রর মাও কোনো একভাবে মৌকে দেখেছিলেন, সেও ছেলের সাথে একই সুর তুললেন। বাড়িতে এত গুরুতর পরিস্থিতি, এদিকে এশা উকিঝুঁকি দিয়ে মেহমানদের খাবারই দেখে যাচ্ছে। ইউটিউব